मुक्तियुद्धनि सामंबुतां प्रदेश कांग्रेसनि बखागति रसावि रिजाखा कोरोना भाइरास एब्रुमाबाय आबुनि बगैनो जत कक्सेरि प्रदेश कांग्रेसनि बखागति बांलाहानि मुक्तियुद्धनि फिल्ड बासि बिसि खामानि सामंबुतां जुलाई दाननि 25 सालमारिव तंगनि आबतरि रिजाखा क्राकशाला प्रदेश कांग्रेस भवन काशा कक्तमा थुनारुनि पान्ताखाय अमा हिरिनो कक्सावि खनारिखा कमिटिनि चेयरमैन मानिक देव बथे बुसाखा असामंबुतां तेसा हाइनो कक्सालायमानि बिसिंति आगस्ताल खायनानि बगै कक्साबजांनाय हिनै आबुनि इयागुलो डाबल इन्जिन हाफांनि साकावबो जुदा जुदा कक्सावि कक्सिरजाखा সেই মন্ত্রিত্বে নেই। তিনি বলেছেন গত 7 বছরে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ। মন্ত্রীর নিজের বক্তব্য গত 7 বছরে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ। গত 4 মাসে 250 টাকা এর দাম গ্যাস সিলিন্ডারের দাম। কি দুর্বিষহ অবস্থা সারা ভারতবর্ষের মানুষ। তার মধ্যে ভ্যাকসিন নেই, ভ্যাকসিনের অভাব, অথচ ট্যাক্স বসিয়ে যাচ্ছে আর স্লোগান আসছে। আমাদের দুঃখ হচ্ছে সারা দক্ষিণ ত্রিপুরাতে একটা ছোট্ট মেয়েকে মোবাইল দিয়েছে, সমস্ত পত্র পত্রিকায় ছবি সহ প্রচার হচ্ছে। সারা উত্তর ত্রিপুরায় একটা মেয়ে মোবাইল পেয়েছে, সমস্ত পত্র পত্রিকা মিডিয়াতে এটা প্রচার হচ্ছে ছবি সহ। মানুষের পেটে যে ভাত নেই, পেট্রোল ডিজেলের যে এরকম অগ্নিমূল্য, তেলের দাম 200 টাকা প্যাকেট, এগুলো কিন্তু সেভাবে প্রচারের কংগ্রেস তাদের সাধ্যমতো রাস্তায় কর্মসূচি নিচ্ছে পেট্রোল ডিজেলের বিরুদ্ধে, গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা আমাদের সাধ্যমতো প্রতিবাদ করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। গ্রামীণ ব্যাংক আপনারা নিউজ করেছেন, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্থান 1 নম্বর। 19-20 বছর ধরে এরা প্রফিট দেখাচ্ছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভারতবর্ষের 45টা রুরাল ব্যাংক আছে, তার মধ্যে একটা হল গ্রামীণ ব্যাংক। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম। এই গ্রামীণ ব্যাংক গত 20 বছর ধরে প্রফিট দেখাচ্ছে, রাজ্যের গরিব মানুষের স্বার্থে কাজ করছে, রেগা শ্রমিকদের অর্থ দিচ্ছে, পেনশনারদের অর্থের ব্যবস্থা করছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিজার্ভ ব্যাংকের সর্বপ্রথম ট্রেজারি ফাংশনের অধিকার পেয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ট্রেজারি ফাংশনের অধিকার পেয়েছে। আজকে সেই গ্রামীণ ব্যাংকের যে পুঁজি 300 কোটি টাকা, গ্রামীণ ব্যাংকের পুঁজি, সর্বশিক্ষার টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছে। কানাড়া ব্যাংকের শাখা ত্রিপুরাতে মাত্র 13-14টা শাখা কানাড়া ব্যাংক। গ্রামীণ ব্যাংকের 54টা শাখা গ্রাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ইন্দিরা গান্ধীর সময় প্রথম স্থাপিত হয়েছিল 75। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতবর্ষে গ্রামীণ ব্যাংক রুরাল ব্যাংক স্থাপিত হয়েছিল। ইন্দিরা গান্ধীর প্রচেষ্টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। ইন্দিরা গান্ধীর প্রচেষ্টা, ইন্দিরা গান্ধীর উদ্দেশ্য ছিল ব্যাংকিং ফ্যাসিলিটি গ্রামের গরিব মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া। যারা শহরের ব্যাংকে আসতে পারে না, গ্রামের মানুষ, গ্রামীণ সুদখোর মহাজনদের হাত থেকে গ্রামকে রক্ষা করবার জন্য, গ্রামীণ অর্থনীতিকে চালনা করবার জন্য ইন্দিরা গান্ধী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক পৌঁছে নিয়েছিল। তার জন্য গ্রামীণ ব্যাংক 75% রুরাল পিপুলকে পরিষেবা দিচ্ছে গ্রামীণ ব্যাংক। সারা ভারতবর্ষের 70% মানুষকে পরিষেবা দিচ্ছে রুরাল গ্রামীণ ব্যাংক। আজকে সেই গ্রামীণ ব্যাংকে দুর্বল করবার জন্য বিজেপি সরকার, কেন্দ্রের সরকার সমস্ত লাভজনক সংস্থা বিক্রি করে দিচ্ছে। গত বাজেটে আপনারা দেখেছেন 2টো পিএসইউ এবং লাইফ ইন্স্যুরেন্সকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যত লাভজনক সংস্থা আছে সব বিক্রি হয়ে যাচ্ছে। আর কংগ্রেস আমলে যে সমস্ত সংস্থা সংগঠন গড়ে উঠেছিল লাভজনক, সেগুলো বন্ধ করে দেওয়া, এটা একটা দেশের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র। শুরু হয়েছে।
বাদল অধিবেশনের সমস্ত বিরোধী দল কংগ্রেস সহ ভারত সরকারের কাছে একটা জিনিস জানতে চেয়েছে, সমস্ত রাজনৈতিক দল, পেগাসাস প্রজেক্ট, পেগাসাস আজকে সারা ভারতবর্ষের প্রধান আলোচ্য পেগাসাস, সারা পৃথিবীর 17টি শ্রেষ্ঠ সংবাদ মাধ্যম এই পেগাসাস প্রজেক্টের সন্ধান পেয়েছে। ইসরায়েলি সংস্থা এবং এই সংস্থার মাধ্যমে মোদীজির সরকার, অমিত শাহজির সরকার ভারতবর্ষের 300 রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহ 300 জন তাদের ব্যক্তিগত ফোনে তারা ট্যাপিং করেছে, হ্যাকিং করেছে এবং এই 300 জনের মধ্যে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের নেতৃবৃন্দ যেমন আছেন, ভারতবর্ষের বিখ্যাত সাংবাদিকরা যেমন আছেন, তেমনি বিজেপির নিজের দলেরও কিছু কিছু লোক যাদেরকে মোদীজি এবং অমিত শাহজি সন্দেহের তালিকায় রাখেন এবং রেখেছেন, তাদেরও ফোন টেপিং করা হয়েছে। ভারতবর্ষের সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, মানব অধিকার বিপন্ন, ব্যক্তি স্বাধীনতা বিপন্ন, মানে কোনো কিছুই আর গোপন থাকবে না। এর মধ্যে ইলেকশন কমিশন রয়েছে, যারা এই সরকার নির্দেশে কাজ করে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা রয়েছে, মোদীজি এবং শাহজির নিজের দলের নেতৃবৃন্দ রয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু এই পেগাসাস প্রজেক্ট কাজ করেছে। কালকে লোকসভায় এই তথ্য এসছে, এই তথ্য কিন্তু রাহুল গান্ধী প্রকাশ করেননি কিংবা বিরোধী দলের কোন নেতা প্রকাশ করেননি, এটা প্রকাশ করেছেন সুব্রমণিয়ম স্বামী। প্রথমে তাকে প্রচারের আলোকে এনেছেন সুব্রমণিয়ম স্বামী, তারপরে সারা পৃথিবী, সারা বিশ্ব এবং ভারতবর্ষ এই তথ্য জানে। আজকে আপনাদেরও বিভিন্ন সংবাদপত্রে নিশ্চয়ই এই সম্পর্কে বিস্তৃত তথ্য বেরিয়েছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে সংবাদ জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে যদি এটা সম্ভব হয় এবং যেভাবে সম্ভব হয়েছে ভারতবর্ষে, তাহলে আর ব্যক্তি স্বাধীনতা, মানব অধিকার, সংবিধান কিংবা গণতান্ত্রিক যে অধিকার আমাদের ছিল, সমস্ত অধিকার, আমাদের সিকিউরিটি, নিরাপত্তা, এটা এমন একটা সিস্টেম, এটা এমন একটা পদ্ধতি যে ফোন করারও দরকার নেই, মিস কল দিলেও কিন্তু আপনার সমস্ত তথ্য বাইরে প্রকাশ হবে। সারা দেশে ব্যক্তি মানুষের, গণতান্ত্রিক মানুষের নিরাপত্তা বিপন্ন। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সরকারে, মোদীজির সরকারে, যারা দেশকে একটা বিরাট সংকটের মুখে নিয়ে নিয়েছে, অর্থনৈতিক দিক থেকে, স্বাস্থ্য পরিষেবার দিক থেকে, বেকারিত্বের দিক থেকে, সমস্ত দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর সবচাইতে পিছিয়ে পড়া দেশ। আরেকটা বিষয়, আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সারা রাজ্যের শ্রদ্ধেয় নাগরিকদের কাছে, ত্রিপুরার মানুষের কাছে আমরা বিস্তৃত করছি। আপনারা জানেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের 50তম বর্ষপূর্তি উপলক্ষে এআইসিসির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কিছু কর্মসূচি গৃহীত হয়েছিল।
এবং আমরা আপনাদের কাছে সেই কর্মসূচি এর আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিস্তৃত করেছিলাম, কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আমরা সর্ববিধ প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আজকে 20 তারিখ, 25 তারিখে এখানে আমাদের এই উৎসবের অনুষ্ঠান ছিল। আমরা বাংলাদেশ সাহিত্য মিশনকে আমন্ত্রণ জানিয়েছিলাম, পদ্মশ্রী শ্রী হিমাংশু মোহন চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এরা যে 71 সালের লিডিং নিউজ পেপার যারা ছিলেন, যাদের বিশেষ ভূমিকা ছিল, সেই পত্রিকাগুলোর সমস্ত সম্পাদককে আমরা 25 তারিখের উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রয়াত অনিল ভট্টাচার্য, তিনি আজকে নেই, সাংবাদিক শ্রেষ্ঠ, তার পরিবারকেও আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এত কিছু করার পরেও আপনারা জানেন যে করোনা কার্ফিউ বিস্তৃত হয়েছে, এক্সটেন্ডেড হয়েছে। তার সঙ্গে উইকেন্ড কার্ফিউ এক্সটেন্ডেড হয়েছে। 24শে জুলাই পর্যন্ত এই দুটো কার্ফিউ একযোগে চলবে। আমাদের প্রোগ্রাম ছিল 25 জুলাই মানে রবিবারই যে অনুষ্ঠান হবে তার প্রস্তুতিটা শুরু করতে হবে শুক্রবার থেকে। শুক্রবার বিকেল থেকে শনিবার পুরো দিন এই অনুষ্ঠান সাজানো, অতিথিদের আনা নেওয়া করা, অন্যান্য কাজকর্ম, প্রেস কনফারেন্স, আলোকসজ্জা, পুষ্পসজ্জা, কোনো কাজই শনিবার দিন করা সম্ভব না। শ্রমিকরা এই কাজ করতে পারবেন না, কিংবা আমাদের যারা সহযোগী নেতৃবৃন্দ তারা মুখ করতে পারবেন না। অতিথি যারা তারাও উইকেন্ড কাজগুলোর মধ্যে আসতে পারবেন না। এবং আরো আমরা খবর পেয়েছি সরকারি লেভেলে যে আগামী 24 তারিখের পরেও করোনা কারফিউ এবং উইকেন্ড কারফিউ দুটোই আমরা সম্প্রসারিত হচ্ছে, যার ফলে প্রস্তুতি সত্ত্বেও আমরা আজকে এই ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে আমরা আগামী 25 তারিখে যে প্রোগ্রামটা ছিল, কর্মসূচি ছিল, এইখানে অনুষ্ঠান করা 50তম বর্ষপূর্তি উৎসবের প্রথম অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদার সঙ্গে করা আমরা যে ব্যবস্থা নিয়েছিলাম আমরা সেটা সম্পূর্ণ করতে পারছি না। আমরা দুঃখের সঙ্গে 25 তারিখের কর্মসূচি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিচ্ছি। 25 তারিখের কর্মসূচি আপাতত স্থগিত থাকবে করোনার কারণে এবং উইকেন্ড কারফিউর কারণে। বেকারিত্বে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রথম স্থান, দারিদ্র্যে আজকে প্রথম সারিতে ভারতবর্ষ। গত 70 বছরের মধ্যে ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা সবচেয়ে বিপর্যস্ত অবস্থায়। তার মধ্যে মোদী সরকার, অমিত শাহজির সরকার এইভাবে ইসরায়েল থেকে একটা গোপন প্রজেক্ট ভাড়া করে এনে ভারতবর্ষের মানুষের সর্বনাশ করেছে। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং পার্লামেন্টের জয়েন্ট কমিটির মাধ্যমে এই সম্পর্কে সঠিকভাবে পর্যালোচনা করা এবং বিচার বিবেচনা করার আহ্বান জানাচ্ছে। সারা ভারতবর্ষে একটা কলঙ্ক চাপিয়ে দিয়েছে মোদীজির সরকার।
ফ্র্যাকাসাস প্রজেক্ট। আমাদের দ্বিতীয় বক্তব্য আজকে মহার্ঘ ভাতা ইস্যু। গত 3-4 মাসে সারা দেশে জিনিসপত্রের দাম 40% বেড়েছে, 40%। নিরাপত্তা, সবাই যাদের উপস্থিতি প্রয়োজন তাদের নিরাপত্তার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিতে পারছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণা রাখছি। কিন্তু আমাদের অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম ঘোষিত হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ত্রিপুরা সহ ইন্দিরা গান্ধীর অবদান, এই শীর্ষক যে প্রবন্ধ প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছি, এটার কাজকর্ম চালু থাকবে। এই বিষয়ের উপর যে কুইজ প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছি, তারও প্রস্তুতি চালাচ্ছে। আর আগামী মাসে অগাস্ট মাসের 3য় সপ্তাহে পরিস্থিতি বিবেচনা করে আমরা আবার বসব এবং বসে আমাদের যে কর্মসূচি আছে, 25 তারিখে যে কর্মসূচি আমরা স্থগিত ঘোষণা করছি, সেই সম্পর্কে আমাদের নতুন যে সিদ্ধান্ত, রিশিডিউল প্রোগ্রাম আমরা অগাস্টের 3য় সপ্তাহে আপনাদের মাধ্যমে প্রকাশ করবার চেষ্টা করব। পরিস্থিতি পর্যালোচনা এই সংক্রান্ত আমাদের ঘোষণা শেষ হল। এছাড়াও আমরা কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। সবার আগে আপনারা জানেন আগামীকাল মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল জুহা উৎসব, ঈদুল ফিতর। এই পবিত্র উৎসব উপলক্ষে আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকে রাজ্যের সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের কংগ্রেস দলের শুভেচ্ছা জানাচ্ছি। সবার কাছে আহ্বান রাখছি, আগামীকালের উৎসব সুন্দরভাবে সম্পন্ন হোক, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই করোনা পরিস্থিতির মধ্যে, এই মহামারীর মধ্যে আপনারা সবাই নিয়ম কানুন মেনে, কোভিড রীতিনীতি মেনে এই পবিত্র উৎসব পালন করুন। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। এই উৎসব সেই বার্তায় যেন বয়ে আনে, এই আশা ব্যক্ত করে সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের আমাদের শুভেচ্ছা জানিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই বার্তা রাখছি।